যাই হোক, দুঃখিত। আমাকে ফোন দিয়েছিল আমার কাকু অ্যাডভোকেট রইসুদ্দিন আহমেদ। একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই জন্য আসলে ফোনটা ধরা লাগলো। নাহলে আমি সচরাচর এইসব ফোন দিলে আমি ফোন ধরি না। ইম্পর্ট্যান্ট বিষয় এবং ইম্পর্ট্যান্ট পার্সন, এই জন্য আসলে ফোনটা ধরা লাগলো। যাই হোক, আমরা ক্লাস কন্টিনিউ করি। অলরেডি আসলে ব্রেক হওয়ার কারণে দু একজন এখন মনে হচ্ছে যুক্ত হবে কি হবে না, যেহেতু রাত 11টা বাজে। যাই হোক, আমি মূল যে স্টাডি এটাতে আমি ফিরে যাচ্ছি। 103 ধারা, 103 ধারাতে 4টা ক্ষেত্রে কি করা যাবে। আপনার সম্পত্তি রক্ষার ক্ষেত্রে আপনার মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। আমরা 100 ধারাতে পেয়েছিলাম যে দেহ রক্ষার্থে মৃত্যু ঘটানো, আর 103 ধারাতে পাইলাম আমরা সম্পত্তি রক্ষার্থে মৃত্যু ঘটানো। এই 4টা ক্ষেত্রে আমরা 103 ধারার 4টা ক্ষেত্রে আমরা কী করতে পারবো, সম্পত্তি রক্ষা করার ক্ষেত্রে মৃত্যু ঘটাইতে পারবো। 1 নম্বরটা হচ্ছে দস্যুতা, 2 নম্বরটা হচ্ছে রাত্রিবেলা অপথে গৃহপ্রবেশ, আর 3 নম্বরটা হচ্ছে মনুষ্য বসবাসের স্থানে অগ্নিসংযোগ, আর 4 নম্বরটা হচ্ছে চুরি, অনিষ্ট সাধন, অপরাধমূলক অনধিকার প্রবেশ এর ক্ষেত্রে মৃত্যু এবং গুরুতর আঘাতের আশঙ্কা সৃষ্টি করা। শুধু চুরি হইলে হবে না, শুধু আপনার অনিষ্ট সাধন হইলে হবে না, শুধু অগ্নিসংযোগ হইলে হবে না, সরি, শুধু অপরাধমূলক অনধিকার প্রবেশ হইলে হবে না। এক্ষেত্রে আপনার অবশ্যই থাকতে হবে কি, যে এই চুরি, অনিষ্ট সাধন এবং এই অপরাধজনক অনধিকার প্রবেশকালে কি করছে, আপনার মৃত্যু এবং গুরুতর আঘাতের আশঙ্কা সৃষ্টি করছে। যদি এই ধরনের কোনো আশঙ্কা সৃষ্টি করে, সেক্ষেত্রে কি হবে, আপনার মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। তাহলে এই যে 4টা গ্রাউন্ডস, এই 4টা গ্রাউন্ডস আপনারা কি করবেন, সুন্দর করে মুখস্থ করবেন, সুন্দর করে মুখস্থ করবেন। তাহলে 103 ধারা এবং 100 ধারা, এই 100 ধারার কয়টা ক্ষেত্রে আপনার দেহ রক্ষার ক্ষেত্রে মৃত্যু ঘটানো যায়, কয়টা ক্ষেত্রে বলেন তো কেউ? 6টা ক্ষেত্রে। সম্পত্তি রক্ষার্থে মৃত্যু ঘটানো যায় কয়টা ক্ষেত্রে? 4টা ক্ষেত্রে। এখন আমরা 101 ধারাতে, আপনার 100 ধারার অধীন 6টা ক্ষেত্র ব্যতীত অন্যান্য ক্ষেত্রে কি করা যাবে না, মৃত্যু ঘটানো যাবে না। এটা বলা আছে আপনার 101 ধারা, এটা আপনার পড়া লাগবে না। এইবার আমি আর 104 ধারাতে বলতে সম্পত্তি রক্ষার্থে যে ক্ষেত্রে মৃত্যু ঘটানো যায় না। তাহলে 103 ধারার যে 4টা গ্রাউন্ডস আছে, এই 4টা গ্রাউন্ডসের বাইরে গিয়ে অন্যান্য ক্ষেত্রে মৃত্যু ঘটানো যাবে না। এটা হচ্ছে আপনার 104 ধারাতে বলা হচ্ছে। এখন আমি 102 ধারা এবং 105 ধারা দুইটা আমি এক করে পড়াবো। এই 105 ধারা আর 102 ধারা একদম সেম। দেখেন, দেহ রক্ষার্থে এবং সম্পত্তি রক্ষার ক্ষেত্রে কোন ক্ষেত্রে আপনার ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় এবং কখন এই অধিকারটা আরম্ভ হবে আর কখন এই অধিকার সমাপ্ত হবে, কখন এই অধিকার আরম্ভ হবে এবং কখন এই অধিকার শেষ হবে, বা এই অধিকারের স্থিতিকাল কত। এখন আপনারা শুধু একটা জিনিস মনে রাখবেন, যে যখন কোনো এই যে 100 ধারার যে 6টা গ্রাউন্ডস এবং 103 ধারার যে 4টা গ্রাউন্ডস, এই গ্রাউন্ডসের যে কোনো একটা, যে কোনো একটার আশঙ্কা যখন সৃষ্টি হয়, যে মুহূর্তে আশঙ্কা সৃষ্টি হবে, তখন আপনারা কি করতে পারবেন, ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার আপনারা প্রয়োগ করতে পারবেন। সৈকত ভাই, সৈকত ভাই শুনতে পাচ্ছেন? ঠিক আছে, আচ্ছা। তাহলে যখন এই যে 103 ধারার 4টা গ্রাউন্ডস আর 100 ধারার 6টা গ্রাউন্ডসের যে কোনো একটা যখন আরম্ভ হয় বা শুরু হয়, তখন কি করা যাবে, আপনার এই ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগের এটা শুরু হবে। আর যতক্ষণ পর্যন্ত এই যে গুরুতর আঘাত, মৃত্যু, ধর্ষণ, আপনার তারপরে অগ্নিসংযোগ করা, এই বিষয়গুলো যখন আপনার কি হবে, যতক্ষণ পর্যন্ত আপনার
চলমান থাকবে, এই ধরনের আশঙ্কা, ততক্ষণ পর্যন্ত আপনার এই অধিকার প্রয়োগ করা যাবে। যখনই এই ধরনের আশঙ্কা আপনার কি হবে, সমাপ্ত হয়ে যাবে, যখনই এই ধরনের আশঙ্কা শেষ হয়ে যাবে, যখনই এই ধরনের আশঙ্কা আর থাকবে না, ততক্ষণ আপনি যখন থাকবে না, তখনই আপনি আর এই ধরনের এই ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার দেহ রক্ষার্থে এবং সম্পত্তি রক্ষার ক্ষেত্রে আপনি প্রয়োগ করতে পারবেন না। এইটা আমি 102 ধারা এবং 105 ধারা একসাথে পড়াইলাম, ঠিক আছে? একদম সেম, মানে এখানে মূল কনসেপ্টটা তাহলে কি হচ্ছে, যখন এই আশঙ্কা সৃষ্টি হবে তত সময় থেকে বা তখন থেকে যতক্ষণ পর্যন্ত এই আশঙ্কা আপনার থাকবে, এই আশঙ্কা থাকাকালীন সময় পর্যন্ত আপনার এই ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? বুঝেন না এরকমের কেউ আছেন? এই যে 196 ধারা থেকে 106 ধারা পর্যন্ত, যেহেতু 106 ধারা এখন আমি বলি না, আমি এখন বলবো, এই পর্যন্ত কেউ না বুঝে থাকলে আমাকে প্রশ্ন করবেন, আমি 6 ধারাটা বলি তারপরে। ধরেন 105 আর একটু বললে ভালো হয়। কোনটা? 102 আর 105। আচ্ছা, এই যে এখানে বলা হচ্ছে যে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ কখন আরম্ভ হবে এবং যতক্ষণ পর্যন্ত এটা চলমান থাকবে বা কখন এটা শেষ হয়ে যাবে। আত্মরক্ষার অধিকার আপনার কখন আপনি প্রয়োগ করতে পারবেন আর কখন প্রয়োগ করতে পারবেন না, এটা বলা হচ্ছে আপনার 102 ধারা এবং 105 ধারাতে। 102 ধারাতে বলতেছে আপনার দেহ রক্ষার ক্ষেত্রে, আর 105 ধারাতে বলতেছে সম্পত্তি রক্ষার ক্ষেত্রে। তাহলে আপনার এই দেহ রক্ষা এবং আপনার সম্পত্তি রক্ষার ক্ষেত্রে দুইটা ক্ষেত্রে আপনার একদমই সেম। শুধুমাত্র এইটুকু মনে রাখবেন যে যখন এই ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগের এই যে আপনার 100 ধারা এবং 103 ধারায় যে 4টা গ্রাউন্ডস এবং 6টা গ্রাউন্ডসের কথা বলা হয়েছে, এই 6টা গ্রাউন্ডসে যে কোনো একটা গ্রাউন্ডসে যখনই আপনার আশঙ্কা তৈরি হবে বা আশঙ্কার সৃষ্টি হবে, তখন আপনি কি করতে পারবেন, এই আশঙ্কা সৃষ্টি হওয়ার সাথে সাথে আপনি ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন। এবং এই যে 6টা গ্রাউন্ডস এবং 4টা গ্রাউন্ডস যত সময় পর্যন্ত আপনার স্থিতিশীল থাকবে, যতক্ষণ পর্যন্ত আপনি কি করতে পারবেন, এই স্থিতিশীলতা আপনার চলমান থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনি ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার আপনি প্রয়োগ করতে পারবেন। যতক্ষণ পর্যন্ত আর যখন এটা আপনার এই আশঙ্কা আপনার সমাপ্ত হয়ে যাবে, এই আশঙ্কা আর থাকবে না, তখন আপনি আর ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন না। বুঝতে পেরেছেন সাবিনা? জি, বুঝতে পারছি। দেখেন 106 ধারাতে আমি চলে যাব। 106 ধারাতে সচিবালয়ের সামনে একটা বেআইনি সমাবেশ হচ্ছে। এই বেআইনি সমাবেশ মানে সাধারণ সমাবেশ পরবর্তীতে বেআইনি সমাবেশ হয়ে যায়। যখন এই বেআইনি সমাবেশ হয়ে যায়, এই বেআইনি সমাবেশ হওয়ার পরে পরবর্তীতে সেটা আপনার উগ্রতাতে পরিণত হয়। উগ্রতা প্রয়োগ করে তখন আপনার এই যে আপনার উগ্রতা প্রয়োগ করে একটা বিশৃঙ্খলা তৈরি হয় এবং এলোপাতাড়ি সচিবালয়ে আপনার ইট পাটকেল মারতে থাকে এবং অন্যান্য যারা আছেন তাদেরকে একে অপরকে আঘাত করতে থাকে। তখন এই ব্যক্তিদের প্রতিহত করার জন্য এবং আপনার এদের থেকে সচিবালয় রক্ষা করার জন্য বা অন্যান্য যারা আছেন তাদের রক্ষা করার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে ডিফেন্সের কিছু লোক যদি এই তাদের বিরুদ্ধে আপনার গুলি করলো, গুলি করার ফলে একজন নির্দোষ একজন শিশু ছিল পাশে দাঁড়ায়, তার গায়ে গুলি লাগলো, গুলি লাগছে, সে মারা গেছে, সে জনতার ভিড়ে ঢুকে পড়ছে, পরবর্তীতে ওই শিশুটা মারা গেছে। এখন এইটা যদি হয় তাহলে সেটা কি করা যাবে না,
আপনার অপরাধ হিসাবে গণ্য হইবে না। এটাই বলা হচ্ছে আপনার 106 ধারা যে নির্দোষ ব্যক্তির বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রয়োগ, নির্দোষ ব্যক্তির বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে এই ক্ষেত্রে, ক্ষেত্র বিশেষে। ঠিক আছে, তবে এখন যদি আপনাদের পরীক্ষাতে প্রশ্ন আসে যে নির্দোষ ব্যক্তির বিরুদ্ধে কি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে, সাধারণ সেন্সে আপনারা কি উত্তর করবেন যে নির্দোষ, বিষয় তো নির্দোষ, তার বিরুদ্ধে আমি কেন আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পাবো, বা তার বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার কেন প্রয়োগ হবে। সো এইটার উত্তর হবে যে হ্যাঁ, নির্দোষ ব্যক্তির বিরুদ্ধেও আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে, সেটা ক্ষেত্র বিশেষে। এইটা হচ্ছে আপনার 106 ধারা। ঠিক আছে, এখন দেখেন আমি এই যে আপনাদের আজকে 96 ধারা থেকে 106 ধারা পর্যন্ত পড়াইলাম। আমি আজকে ক্লাসটা রান করতে চাচ্ছি না, আমি আজকে রাতেই আপনাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। আপনারা অ্যাসাইনমেন্টগুলো সুন্দর করে তৈরি করবেন, তৈরি করার পড়বেন। তারপরে আপনাদের অ্যাসাইনমেন্টকে আমি দেখব, দেখার পরে আপনাকে নাম্বারিং করব আমি, কে কত নাম্বার পেয়েছেন, কার লেখাতে কতটুকু ভুল আছে, কার লেখা আর একটু ভালো হওয়া উচিত। ঠিক আছে, এইগুলো আমি দেখব। এখন আমরা শুধু পিলির জন্য পড়বো না, যেহেতু সময় কম, আমরা পিলি এবং লিখিত একসাথেই পড়ব, একসাথেই পড়ব। তবে আমাদের মেন টার্গেট থাকবে লিখিত, পিলি, তারপরে আমাদের সেকেন্ড টার্গেট থাকবে লিখিত। এবং আমরা পরিপূর্ণভাবে আমাদের যতটুকু প্রয়োজন আমরা সহজ এবং সঠিক পদ্ধতিতে, সঠিক গাইডলাইনে আমরা পড়তে থাকব। এবং এইগুলো শেষ করে আমরা মোটামুটি আরও 2-3 বার রিভিশন দিব, রিভিশন দিয়ে আর আমরা আর অল্প কিছু ধারা পর্যন্ত পড়ানোর পরে আমরা পরীক্ষা নিব, পরবর্তী পরীক্ষা আমরা নিব, তখন আমরা অ্যানাউন্স করে দিব। আর আমি যে অ্যাসাইনমেন্ট দিব, এই অ্যাসাইনমেন্টগুলো আপনারা সুন্দর করে, যদি প্রয়োজন হয় আপনারা বইয়ের সহযোগিতা নেবেন, আর যদি কেউ মনে করেন যে আগে পড়বেন তারপরে গিয়ে আপনারা নিজের মতো করে অ্যাসাইনমেন্ট করবেন, এটাও করতে পারেন। তবে আমি বলবো যে আপনারা নিজের মতো করে লেখারই চেষ্টা করবেন। আর যখন একটা প্রশ্ন লিখিতর ক্ষেত্রে লিখবেন, তখন শুরু থেকে আপনারা লিখবেন, আইনটার নাম লিখবেন, দ্বিতীয়ত আপনারা ধারা লিখবেন, কোন ধারা থেকে প্রশ্ন, তারপরে গিয়ে আপনারা টু দ্য পয়েন্টে আপনারা উত্তর করবেন, যতটুকু প্রয়োজন ততটুকু লিখবেন। যদি নাম্বার 10 হয়, যদি 2 লাইনেও যদি উত্তর হয়, তাহলে ওই 10 নাম্বারের জন্য 2 লাইনই লিখবেন। আবার যদি 3 নাম্বারের প্রশ্ন হয়, যদি 2 পৃষ্ঠাও লেখা লাগে, তাহলে আপনারা 2 পৃষ্ঠাও লিখবেন। এখন কথা হচ্ছে যে আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু লিখবেন, আইনের ভাষায় লিখবেন, উল্টাপাল্টা কোনো কিছু লিখবেন না, ইররিলেভেন্ট কোনো কিছু আপনারা লিখবেন না। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে বা কারো কোনো আছে, আমি ক্লাসটা এখনই শেষ করব। আমার মানে আমি একটু বলেছি যে আবার বৃষ্টি পানি মাথায় লেগেছে, তারপর আমি ফ্রিজের খাবার খেয়েছি, এই জন্য আমার প্রচণ্ড রকমের মাথা ব্যথা করছে। আমি আসলে আজকে আপনাদের পরিপূর্ণভাবে ওইভাবে রিপোর্টটা দিতে পারি নাই, তার জন্য আমি দুঃখিত। সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদের বোঝানোর জন্য, আশা করি বুঝতে পেরেছেন। আর তারপরেও যদি কেউ না বুঝে থাকেন আমাকে এখনও প্রশ্ন করতে পারেন, বলেন। কারো কোনো প্রশ্ন আছে? বিথি, আপনি বুঝতে পেরেছেন? জি ভাইয়া, বুঝতে পেরেছি। কোথাও না বুঝলে খুবই ফ্রেন্ডলি, আমরা গ্রুপ স্টাডির মতো আমরা পড়ালেখা করব, আমরা একে অন্যকে সহযোগিতা করব। কেউ যদি, কারো কাছে যদি ভালো কোনো ব্যাখ্যা থাকে কোনো আইনের কোনো ধারার, অবশ্যই সেটা দিবেন। হ্যাঁ, কে যেন কি যেন বলতে চাচ্ছিলেন, শামীম ভাই খুব সম্ভবত, বা কেউ অন্য কেউ। আমি নিজেই তো অসুস্থ। জি জি, আর কেউ কোনো কিছু বলবেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আজকে ক্লাসটা তাহলে এখানে